নমস্কার বন্ধুরা, আমি তুহিন। তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো জিন্দেগি না মিলেগি দোবারা। এই সিনেমাটা 13 বছর কমপ্লিট করলো। তা কালকে আমি এই সিনেমাটা রিভিজিট করলাম আবার। তা কেমন কী লেগেছে আজকে আমার পয়েন্ট অফ ভিউ আপনাদের সাথে মূলত আলোচনা করবো এই বিষয়ে। তা দেখুন, এই জিন্দেগি না মিলেগি দোবারা এই সিনেমাটা একটা স্লাইস অফ লাইফ নিয়ে একটা সিনেমা, যে তিন বন্ধু ট্রিপে যাচ্ছে সেটাকে নিয়ে একটা মজা, তাদের নিজস্ব কিছু কনভারসেশন, ড্রামা। তাই এই নিয়েই মূলত এই সিনেমাটা। তা এই সিনেমাটা আমি যখন দেখেছিলাম, যখন রিলিজ করেছিল, তখন আমার এই সিনেমাটা একদম পোষায়নি। আমি অর্ধেক দেখে বন্ধ করে দিয়েছিলাম, ভালো লাগেনি। কারণ তখন আমি মূলত ওই অ্যাকশন ধর্মী সিনেমা দেখতাম, কি সাউথের কিছু সিনেমা দেখতাম হিন্দি ডাবডে টিভিতে, বা বলিউডের অ্যাকশন সিনেমা বা হলিউডের কিছু অ্যাকশন সিনেমা, এরকম টাইপের সিনেমা দেখতাম। বা হলিউডের যখন অ্যাকশন সিনেমাগুলো হিন্দি ডাবডে স্টার গোল্ড ফার গোল্ডটা দিত, তখন ওইসব দেখতাম। বাট আমি এই সিনেমাটা যখন দেখতে বসেছিলাম তখন আমার ভালো লাগেনি। তা আমি তখন এই সিনেমাটা বন্ধ করে দিই। কিন্তু সময়ের সাথে সাথে এই সিনেমাটা আমার মনের আরও কাছে হতে লাগলো এবং সিনেমাটা আমার ভালো লাগতে শুরু করলো। এবং এখন আমার এই সিনেমাটা সত্যি কথা বলতে গেলে খুবই দুর্দান্ত একটি সিনেমা লাগে। যে এখানটায় মূলত গল্পটা দেখানো হচ্ছে যে তিন বন্ধু, এখানে আপাই দেওয়ালের 2 মাস বাদে বিয়ে। সে একটা তার ব্যাচেলার ট্রিপ প্ল্যান করছে তিন বন্ধুর সাথে, তারা যাচ্ছে স্পেনে। এবং ওখানটায় তারা মজা, হাসি খুশি খুনসুটি নিয়ে এইখানটায় পুরো গল্পটা ঘুরছে এই সিনেমার মধ্যে। তা দেখুন, এই যে জোয়া আক্তার বা রিমা কাকতি, এরা দুইজন যখন সিনেমা তৈরি করে, তা এদের যে কম্বিনেশনটা থাকে সিনেমার মধ্যে, একটা তো এক্সেল মিডিয়ার মধ্যে তো একটা ওয়েস্টার্ন ছাপ থাকে সিনেমার মধ্যে, সেটা আমরা প্রত্যেকেই জানি। বাট তারা কিন্তু মূলত যেই গল্পটা বলে সেটা হচ্ছে বড় লোকদের জন্য, যে বড় লোকরা এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, সেই সব জিনিসগুলো নিয়েই ওরা ঘোরাফেরা করে। বাট এখানটায় দেখুন, এই যে তিন বন্ধু এরা ট্রিপে যাচ্ছে, বড় লোক বা ফ্যামিলির গল্প দেখাচ্ছে ঠিকই, কিন্তু কোথাও না কোথাও কি কানেকশানটা হচ্ছে যে 4 বছর আগে তারা স্পেনে যাওয়ার প্ল্যানটা ঠিক করেছিল, কিন্তু ঋত্বিক এবং ফারহান আক্তারের মধ্যে একটা কিছু কনফ্লিক্টের জন্য এরা সেই ট্রিপটা ক্যান্সেল করে দেয়। পরবর্তীকালে আবাই দেওয়াল এই ট্রিপটাকেই আবার রিজিউম করে, কিন্তু তার বিয়ের 2 মাস আগে একটা ব্যাচেলার ট্রিপ হিসাবে তারপর তারা যাচ্ছে। এই যে এই জিনিসটা যে বন্ধুরা ট্রিপে যাচ্ছে, স্পেনে যাচ্ছে, আমরা হয়তো স্পেনে যেতে পারবো না বা কিছু যেতে পারবো না, কিন্তু আমরা তো ধারে কাছে কোথাও ঘুরতে যেতে পারি। এই যে আমার সার্কেলে যত বন্ধু বান্ধব আছে, আমরা বিগত 3-4 মাস ধরে একটাই প্ল্যান করছি, দীঘা যাব। কিন্তু দীঘার প্ল্যানও আর হচ্ছে না, দীঘার যাওয়াও হচ্ছে না, এরকম একটা অবস্থা। কিন্তু দীঘা যাব, আমরা এই 3-4 জন মিলে ঠিক করেছি, হ্যাঁ দীঘা যাব, কিন্তু কবে যাব সেটা জানি না, মানে কোনো প্ল্যান নেই। তো এই যে এই জিনিসগুলো, যে আমরা ওখানটায় না যেতে পারলেও যে দীঘাটা যে যেতে পারছি, এবং ওই সিনেমার মধ্যে যেসব খুনসুটি হয়, সেসব খুনসুটি কিন্তু আমরা বন্ধু বান্ধবের সার্কেলের মধ্যেও করে থাকি। এবং এখানটায় যে প্রত্যেকটা ক্যারেক্টার, তিনটে যে প্রাইমারি যে ক্যারেক্টার, এবং তিনটে ক্যারেক্টারের মধ্যে একটা করে কনফ্লিক্ট ঢুকিয়ে দেওয়া হয়েছে। যেরকম ফারহান আক্তারের সাথে তার বাবার একটা কনফ্লিক্ট, ঋত্বিকের সাথে ঋত্বিকের একটা পাস্টে তার লাভ লাইফটা ঘেটে গেছে, সে খুব মানি মাইন্ডেড, এই এই একটা কনফ্লিক্ট। আবার অন্যদিকে আভাই দেওয়ালের যে কালকির সাথে বিয়ে ঠিক হয়েছে, সে যখন তার বাবা মার অ্যানিভার্সারি হচ্ছিলো আবাই দেওয়ালের, তখন সে রিং দেখিয়েছে, কিন্তু কালকে ভেবেছে ওকে প্রপোজ করছে বিয়ের জন্য। সে কিছু বলতে পারছে না ওই জায়গায়, এবং ডমিনেটিং নেচার কালকির, যে আবাই দেওয়ালকে পুরোপুরিভাবে ডমিনেট করছে। এই যে এই জিনিসগুলো, সেও কিছু খুলে বলতে পারছে না কালকিকে, বা বন্ধু বান্ধবদেরও খুলে বলতে পারছে না। সেই জিনিসটা লাস্টে গিয়ে তার যে ক্ষোভটা, সেটা বন্ধুদের মাঝখানে গিয়ে উগড়াচ্ছে। তো এই যে এই জিনিসগুলো, কনফ্লিক্টগুলো কোথাও না কোথাও একটা ট্যাঞ্জিবল জিনিসপত্র বানায়। যে ঋত্বিকের ক্যারেক্টার দেখাচ্ছে যে সে খুব মানি মাইন্ডেড, তারও একটা কারণ দেখানো হয়েছে যে হ্যাঁ, সে যেহেতু ছোটোবেলায় তার বাবা মারা গেছিলো, এবং তার বাবা শুধু দেনা রেখে গেছিলো তাদের মাথার উপর, কোনো টাকা পয়সা জমি রাখেনি। সেই যে ভেবেছে যে ও টাকা ছাড়া আর কিচ্ছু জীবনে আর হবে না, টাকাই হচ্ছে মেন কথা, তার জন্য সে মানি মাইন্ডেড হয়ে গেছে, যার জন্য তার লাভ লাইফে একটা ফ্ল্যাশব্যাকও দেখতে পাচ্ছি, যে লাভ লাইফের উপরে সেটা এফেক্ট করছে, ব্রেকআপ হয়ে যাচ্ছে। এই যে এই জিনিসপত্র, বা ফারহান আক্তার নাসিরুদ্দিন শাহের একটা ক্যামিও আছে এই সিনেমার মধ্যে, তাদের দুজনের যে কনভারসেশনটা, সেটা সত্যি খুব সুন্দর লাগে। এবং সেই জায়গায় যে তার বাবা একজন পেইন্টার, এবং সেই জায়গায় দাঁড়িয়ে সে বন্ধুদেরও খুলে বলতে পারছে না যে
বাবার ব্যাপারটা পরবর্তীকালে যখন তাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে এবং কেউ কারোর কাছ থেকে লোকাল হেল্প পাচ্ছে না, তখন ফারহান আক্তার তার বাবাকে ফোন করে জেলের থেকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছে। এবং বাবা যে ছেলেকে কখনো যে স্বীকৃতি দিতে চায়নি, এই যে জিনিসপত্র, যে বাবা খুব কম বয়সে তার মায়ের সাথে প্রেম হয়ে যায়, কিন্তু পরবর্তীকালে সে মানে মানে যে জিম্মেদারিটা নিতে হয় সেটা নিতে পারবে না, যার জন্য সে সেটার জন্য বিমুখ হয়ে সে আবার চলে আসে স্পেনে, এখানটায় এসে আবার বিয়ে থা করে, সেখানটা থেকে যায়। এই যে এই জিনিসপত্রগুলো তার বাবার সাথে কনফ্লিক্ট, সেটা আমরা থ্রু আউট সিনেমা জুড়ে দেখতে পাই। এবং অন্যদিকে আবাই দেওয়ালের ব্যাপারটাও বললাম যে তারও একটা পার্সোনাল কনফ্লিক্ট, এই যে এই কনফ্লিক্টগুলো খুব সুন্দর লাগে দেখতে। এবং তার সাথে সাথে এই যে রোড ট্রিপের মধ্যে যে এক একটা যে খুনসুটি করছে যে আবাই দেওয়াল এবং ফারহান আক্তার এখানটায় খুব মানে ফান একটা গায়, সে মানে জীবনটাকে পুরো ফান হিসাবে নিতে চায়। এবং আবাই দেওয়াল যে হয়তো বাড়িতে অন্যরকম, বা তার গার্লফ্রেন্ডের কাছে অন্যরকম, বা বন্ধুদের কাছে সে আবার অন্যরকম, যেটা আমরা হয়ে থাকি সচরাচর, যে আমরা বাড়িতে একরকম, বন্ধুদের কাছে আর এক রকম। বন্ধুদের কাছে গিয়ে একটা ওই বাকচোদি একটা ব্যাপারটা, সেটা না করলে আমরা মজা পাই না। ওই এর পা ধরে টানবো, ওর পা ধরে টানবো, এই যে টাং খিচাই ব্যাপারটা, এইটাও আমরা যদি না করি এটা আমাদের ঘুম আসে না। তাই এই যে জিনিসপত্র হয়তো বন্ধু বান্ধবের সাথে হয়তো দেখা হয় না, 9 মাসে 6 মাসে একবার দেখা হয়, বা ফোনে কথা হয়, সব সময় যে দেখা হয় কারণ তারাও কাজে ব্যস্ত, আমিও হয়তো কাজে ব্যস্ত। এই যে তার মাঝখানে যে কিছু টাইম বের করে বন্ধু বান্ধবের সাথে কথা বলা, এইখানটায় যে বাকচুদিগুলো হবে, সেই বাকচুদিগুলো পুরো এই সিনেমা জুড়ে কিন্তু রেখেছে। সেগুলো দেখতে কোথাও না কোথাও খুবই সুন্দর লাগে। এখানে ক্যাটরিনাকে আমার খুব দুর্দান্ত লেগেছে, ক্যাটরিনার সাথে ঋত্বিকের যে সম্পর্কটা দেখানো হয়েছে সেটা আমার খুব ভালো লেগেছে। তাদের দুজনের সম্পর্কটা অথেন্টিক মনে হয়। এবং এই সিনেমাটা সত্যি কথা বলতে গেলে একটা মানে ভাইবস কিন্তু প্রোভাইড করবে। এবং যখন আপনি লো ফিল করবেন, তখন ওই ফারহান আক্তারের ওই পোয়েটের যে মনোলগটা আসবে, সেই মনোলগগুলো কোথাও না কোথাও খুব সুন্দর একটা ফিল দেবে, অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হবে জিনিসটা, সেটা কিন্তু খুব সুন্দর লাগে। এবং স্পেন শহরটাকে খুব সুন্দর করে তা ক্যাপচার করেছে, দুর্দান্ত লাগে। এবং এই সিনেমার মধ্যে যে গানগুলো শুনতে পাই, বিশেষ করে আমার ওই টমেটো ফাইটের সময় যখন ওই যে গানটা হয়, ওই গানটা আমার খুব ভালো লাগে। একদম ফার্স্টে যখন সবাই অ্যাসেম্বল হচ্ছে এক জায়গায়, সেই জায়গাটা কিন্তু আমার খুবই ভালো লাগে, যে ওই গানটা, এই গান দুটো আমার খুবই ভালো লাগে। এবং সিনেমাতে যতগুলো গান আছে প্রত্যেকটা গান কিন্তু খুব সুন্দর, শুনতে খুব ভালো লাগে। এখনো পর্যন্ত আমার প্লে লিস্টে বাজে ওই গানগুলো, আমার সত্যিই ভালো লাগে ওই গানগুলো। মানে ফুল অফ জয় এই বলতে গেলে এই সিনেমাটা মানে হোলসাম একটা প্যাকেজ আপনাকে প্রোভাইড করছে। এবং অন্যদিকে যে মানি মাইন্ডেড আমরা বলছি, যে ঋত্বিকের ক্যারেক্টারটা, সে ট্রিপে ঘুরতে গেছে ঠিকই, কিন্তু তার মন পড়ে আছে টাকা কি করে আয় করবে। এবং সে বন্ধুদের মাঝখানে বড়াই করছে যে আমি এই ট্রিপে ঘুরতে এসে এই 1 ঘন্টার মধ্যে আমি এতগুলো টাকা ইনকাম করে ফেললাম। এবং ট্রিপে ঘুরতে এসে সে কন্টিনিউয়াসলি মিটিং করে যাচ্ছে, অনলাইন কল করে যাচ্ছে, সেগুলো কিন্তু করে যাচ্ছে। সেই জিনিসগুলো কিন্তু খুব ভালো লাগে। যে তারপর ফারহান আক্তার এবং আভয় দেওয়াল যে সিলিনেসগুলো করছে, যে সিলিনেসগুলো সত্যি একটা বন্ধুত্বের মধ্যে, যতই আমরা বড় হয়ে যাই না কেন, কিন্তু বন্ধুদের মধ্যে কিন্তু ওই সিলিনেসটা থাকা কিন্তু খুবই দরকার। কারণ যখন ওই সিলিনেসগুলো হারিয়ে যাবে, তখন না কোথাও সম্পর্কগুলো বিগড়ে যাবে এই বন্ধুদের মাঝখানে ইকুয়েশনটা। সেটা কিন্তু খুব সুন্দর করে আভয় দেওয়াল এখানটা ঋত্বিকের ক্যারেক্টারকে বোঝাবে। এবং যে ঋত্বিকের সাথে যে ফারহান আক্তারের যে কনফ্লিক্টটা, যে ঋত্বিকের গার্লফ্রেন্ডকে ফারহান আক্তার পটিয়ে নিয়েছে, যার জন্য এই ঋত্বিক ওর উপর ক্ষেপে আছে, এই ট্রিপের মধ্যে কন্টিনিউয়াসলি তাদের মধ্যে যে টাসেলটা, সেটা আমরা দেখছি। এবং ফারহান আক্তার বলে যে আমি যতক্ষণ মানে আমি তো সরি বলে আসছি ওকে, কিন্তু আমি এখনও ওকে সরি বলতে চাই। যে কিন্তু ঋত্বিক তখন একটাই কথা বলে ফারহান আক্তারকে, যে তুমি সরি বলছো ঠিকই, কিন্তু সেই সরির মধ্যে যে হৃদয় দিয়ে বলাটা, সেটা মানে হৃদয় স্পর্শ করা ব্যাপারটা, সেটা কিন্তু হচ্ছে না। মানে তুমি লোক দেখানো ওই যে সরিটা বলছো, সেই জিনিসটা কিন্তু খুব সুন্দর করে হিট করে। এবং লাস্টে যখন বাবার সাথে ফারহান আক্তার মানে নাসিরুদ্দিনের সাথে ফারহান আক্তারের যে কনফ্লিক্টটা হবে, তারপরে গিয়ে সে যখন এক জায়গায় মানে লো ফিল করবে এবং একা বসে থাকবে, তারপর ঋত্বিক আসবে ওকে ডাকতে, তখন ঋত্বিককে তখন মন থেকে যে সরিটা বলবে, তখন ঋত্বিক কিন্তু দেখবেন ওখানে হয়তো ঋত্বিক কোনো ডায়লগ দেয়নি, বাট এক্সপ্রেশনের মাধ্যমে কিন্তু বোঝা গেছে যে ঋত্বিক ওই সরিটাকে এইবার অ্যাকসেপ্ট করেছে, কারণ সে সত্যিকারের মন থেকে একদম সরি বলেছে। সেই জিনিসগুলো খুব সুন্দর লাগে, সম্পর্কগুলো খুব সুন্দর করে দেখানো হয়, প্রত্যেকটা গান সুন্দর, অ্যাম্বিয়েন্স ক্রিয়েটার সুন্দর। মানে আমি সত্যি কথা বলতে গেলে আমার এই সিনেমাটা
মানে খুবই ভালো লাগে। এবং এক্সেল এন্টারটেইনমেন্টের মাধ্যমে তারা জোয়া আক্তার ওই মানে ডিরেক্ট করুক না করুক, বা ফারহান আক্তার ডিরেক্ট করুক বা না করুক, এই যে ট্রায়োর গল্পটা তারা বরাবর যে বলতে চায় সেটা কিন্তু খুব সুন্দর করে ফুটে আছে। যেরকম তাদের প্রডিউস করা সিনেমা এই বছরই বেরালো মাডগাঁও এক্সপ্রেস বা দিল চাহতা হ্যায়, এই সিনেমাটা, এই ট্রায়োর গল্পগুলো কিন্তু খুব সুন্দর করে তারা ফুটিয়ে তুলতে পারে স্ক্রিনে। এবং জিলেস যারা বলে আরেকটা যে সিনেমা, যেটা 2 বছর আগে তারা মেকার্সরা অ্যানাউন্স করেছিল, বাট এখনো পর্যন্ত কোনো ফাইনালাইজড হয়নি। বাট শোনা যাচ্ছে যে নাকি ডন টু তো মানে হল্টে চলে গেছে, বা যার ফলে মানে পিছিয়ে গেছে, অ্যাকচুয়ালি হলটেও যায়নি, পিছিয়ে গেছে, সিনেমাটা পোস্টপন হয়েছে। যার জন্য ফারহান আক্তার আবার চাইছে যে এই সিনেমাটাকে রিজিউম করা হোক, জিলে যারা। এটা মেয়েদের একটা রোড ট্রিপের গল্প বলবে, এই মেয়েদের যে ট্রায়োটা সেটার একটা গল্প বলবে। বাট ছেলেদের দিক দিয়ে কিন্তু যে সিনেমাগুলো তারা প্রডিউস করেছে বা বানিয়েছে, সেই জিনিসগুলো কিন্তু সত্যি খুব ভালো লাগে। জিনিসগুলো এখনো পর্যন্ত ট্যাঞ্জিবল। আমার ওভারঅল সিনেমাটা খুবই ভালো লাগে। এই সিনেমার মধ্যে না মানে নেগেটিভ বলতে আমার কিচ্ছু বলে মনে হয়নি। প্রত্যেকটা সিন, ড্রামাগুলোকে খুব সুন্দর করে, প্রত্যেকটা সিন খুব সুন্দর করে স্টেজিং করা হয়েছে। লাস্টে যখন ওই বুলগুলো ধাওয়া দেবে, যেটা স্পেনের একটা ট্র্যাডিশন টাইপের, ওই ওখানটায় গিয়ে তাদের যে ওই ভয়গুলো, প্রত্যেকটা ভয়গুলো কিন্তু এক একজনের এক এক রকম ভয় আছে। কারোর জলে ভয়, কারোর উঁচুতে মানে আকাশের উপরে মানে উঁচু জায়গা দেখলে তাদের ভয় লাগে। তাই এই যে ভয় কাটানোর ব্যাপারগুলো, এইগুলোকে খুব সুন্দর করে দেখিয়েছে, বিউটিফুলভাবে দেখানো হয়েছে। এবং লাস্টে গিয়ে যখন ওই বুল তাড়া করবে, এবং তারা যখন ওই তিনজনকে প্রমিস করবে, যে একজন বলে মানে ঋত্বিক বলছে ক্যাটরিনার সাথে মরক্কো ঘুরতে হবে, কারণ মানে ক্যাটরিনার ক্যারেক্টারটা সে ট্রাভেল করতে খুবই ভালোবাসে, নতুন নতুন জিনিস এক্সপ্লোর করতে ভালোবাসে। সে বলে যে আমি তো, তার মাইন্ডসেট হচ্ছে 40 বছর বয়সের পর গিয়ে সে রিটায়ার যখন করবে তখন সে এনজয় করবে। কিন্তু তার আগেও যদি মরে যায়, যে ক্যাটরিনার ক্যারেক্টারটা তাকে একটা নতুন করে একটা দিক দেখানো, সেটাও কিন্তু খুব সুন্দর করে এখানটায় তুলে ধরেছে। যে লাস্টে যখন বলে ঋত্বিক বা ক্যাটরিনার সাথে মরক্কো ঘুরতে যাবে ওই 1 মাসের ট্রিপে, বা অন্যদিকে আভাই দেওয়াল বলে যে আমি এখন বিয়ের জন্য তৈরি নই, আমি কালকে গিয়ে বারণ করে দেবো, আমি পরে বিয়ে করব, এখন করব না বাট পরে করব। আবার অন্যদিকে যে ফারহান আক্তার, সে পোয়েট্রি লেখে, কিন্তু সেটা কেউ জানে না, কারণ সে মানে বিজ্ঞাপনের যে ট্যাগলাইনগুলো হয় না, সেই ট্যাগলাইনগুলো সে লেখে বসে বসে। এবার ও বলে আমি পোয়েট্রি লিখি, এবার ওই পোয়েট্রিটা কোনো পাবলিশার্সের মাধ্যমে আমি পাবলিশ করবো এবার। তো এই জিনিসপত্র দিকগুলো কিন্তু খুব সুন্দর করে ফুটে ওঠে, এবং বন্ধুত্বের দিকগুলো খুব সুন্দর করে ফুটে ওঠে। এখানে ক্যাটরিনাকে আমি বললাম খুবই দুর্দান্ত লেগেছে। ওভারঅল সিনেমাটা আমার খুবই দুর্দান্ত লেগেছে। আপনাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন, যে আপনাদের এই সিনেমাটা থেকে কী কী এক্সপিরিয়েন্স হয়েছে, কী কী আপনারা ফিল করতে পেরেছেন, সব কিন্তু নিচে কমেন্ট করে জানাবেন। কারণ প্রত্যেকের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আর তার সাথে সাথে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যান, তাহলে আরও বেশি ভালো লাগে। এখনকার মতন টাটা, বাই।